সবাইকে সালাম ও নমস্কার। অনলাইন ক্লাসে স্বাগতম। আমি স্বাগত তরফদার, সহকারী শিক্ষক, টিআইসি মাধ্যমিক বিদ্যালয়, কোস্তাদপুর, ঝিনেদা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই শিক্ষা কার্যক্রম ও শ্রেণী কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই জন্য আমাদের এই অনলাইন ক্লাসের প্রোগ্রাম। তো তোমরা মনোযোগ সহকারে এই অনলাইন ক্লাস দেখবা, এটাই আশা করি। তো আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া নামক অধ্যায়টি পড়ানোর চেষ্টা করব। এই অধ্যায়টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় এই জন্য বলছি গুরুত্বপূর্ণ, যারা তোমরা 9-10-এ সায়েন্স নেবে তাদের জন্য রাসায়নিক বিক্রিয়ার রসায়ন অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার যারা আর্টস বা কমার্স নেবে তাদের বিজ্ঞান যে বিষয় আছে সেই বিষয়ের সাথেও এই অধ্যায় রিলেটেড। তো এই অধ্যায়ের পার্ট 1 ও 2-এ প্রতীক, যোজনী ও সংকেত সম্পর্কে প্রথমে আলোচনা করব। তাহলে শুরু করা যাক শিক্ষার্থীবৃন্দ। তো প্রথমে লিখি প্রতীক। প্রতীকটা আসলে কি? প্রতীক হচ্ছে কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আমি আবার বলছি, কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এই নামটা অবশ্যই ইংরেজি বা ল্যাটিন ভাষার হতে হবে। তবে কতিপয় ক্ষেত্রে আরবি ভাষার মৌলের নামও দেখা যায়। উদাহরণস্বরূপ আমি লিখতে পারি যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনটা হচ্ছে পূর্ণ নাম। তাহলে একে আমরা একটা প্রতীক দিয়ে চেনব। সেটা কি? হাইড্রোজেনের প্রথম অক্ষরটা কি আছে? এইচ। তাহলে এইচ দ্বারা আমরা হাইড্রোজেনকে বুঝতে পারি। এইটা আছে হাইড্রোজেনের প্রতীক। এইচ হলেই আমরা বুঝতে পারবো এটা হাইড্রোজেনের প্রতীক। একইভাবে ওতে অক্সিজেনের প্রতীক, এনে নাইট্রোজেনের প্রতীক, আচ্ছা, সিতে কার্বনের প্রতীক, আচ্ছা। তারপরে এগুলো সবই ইংরেজি শব্দ, আচ্ছা। তারপরে আছে এটা হচ্ছে এক অক্ষর, আচ্ছা। কোনো শব্দ আছে যে একই প্রথম অক্ষর এইচ থাকতে পারে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ আছে, আবার হিলিয়ামের ক্ষেত্রেও এইচ আছে। তখন আমরা কি করব? তখন একের অধিক অক্ষর আমরা নেব। সেক্ষেত্রে প্রথম অক্ষরটা আমাদের বড় হাতের হতে হবে এবং পরের অক্ষরটা ছোট হাতের অ্যালফাবেট হতে হবে, ছোট হাতের অক্ষর হতে হবে। তাহলে হিলিয়াম এইচি। এইভাবে সিও দ্বারা কবাল্ট, শুধু সিতে কার্বন কিন্তু সিও দ্বারা কবাল্ট। সিডি দ্বারা আমরা বুঝি ক্যাডমিয়াম, সিএস দ্বারা সিজিয়াম। প্রিয় শিক্ষার্থী, এই শব্দগুলো, এই মৌলগুলো সবই ইংরেজি ভাষার, সবগুলো ইংরেজি ভাষার। এবার আমরা কিছু ল্যাটিন ভাষার শব্দ লিখি। ইংরেজি ভাষার কিছু মৌল, এগুলো ইংরেজি ভাষার কিছু মৌল। এবার ল্যাটিন ভাষার কিছু মৌল দেখি। ল্যাটিন ভাষা যেমন আমি লিখলাম ন্যাট্রিয়াম, সেটা যখন আমরা ইংরেজিতে উচ্চারণ করব সেটা হবে সোডিয়াম, এর প্রতীকটা হবে Na। একইভাবে পটাশিয়ামকে ল্যাটিন ভাষায় বলে ক্যালিয়াম, এর প্রতীক হবে K, আচ্ছা। প্লাম্বাম, এর ইংরেজি ভাষায় আমরা বলি লেড। SN স্টানাম,
এটাও একটা ল্যাটিন ভাষা। তো দুইটা, এটা ল্যাটিন ভাষার কিছু শব্দ, আর আরবি ভাষার দুইটা মৌল আছে। সে মৌল হচ্ছে বোরন, যার প্রতীক বি, আর একটা আছে জার্মেনিয়াম, যার প্রতীক জেড-আর। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রতীক সম্পর্কে আশা করি একটু ধারণা পেয়েছো। প্রথমে প্রতীকের সংজ্ঞা, তারপরে কীভাবে প্রতীক হয় এবং প্রতীক কী কী ভাষার আছে। ইংরেজি ভাষার মৌলগুলোর প্রতীক কিছু ল্যাটিন ভাষার আছে এবং আরবি ভাষারও আছে। এইটা হচ্ছে যে তোমাদের প্রতীকের উপর একটি মৌলিক ধারণা। এবার আসা যাক, সংকেত। সংকেত কি বা কাকে বলে? সংকেতের সংজ্ঞাটা আরো সহজ করে বলা যায়। অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। আমি আবার বলছি, অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। আচ্ছা, অণুটা কি জিনিস? যেমন আমরা প্রতীকের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু লিখেছি এইচ, কিন্তু হাইড্রোজেন যখন অণু আকারে থাকে, গ্যাস আকারে থাকে, তখন H2। H2 বলতে একটা সংকেত। তাহলে H2 হচ্ছে হাইড্রোজেনের একটি অণুতে দুইটি পরমাণু আছে। একইভাবে N2, N বলতে আমরা বুঝি নাইট্রোজেন, আর নাইট্রোজেনের একটি অণুতে দুইটি পরমাণু আছে। একইভাবে অক্সিজেনের একটি অণুতে দুইটি পরমাণু আছে। তারপরে সালফার, S8, সালফারের একটি অণুতে 8টি পরমাণু আছে। আবার O3 বলতে ওজন বোঝায়। তাহলে এখানে অক্সিজেনের একটি অণুতে 3টি পরমাণু আছে। এটাই মূলত সংকেত। তো মোটামুটি প্রতীক ও সংকেত সম্পর্কে কিছু মৌলিক ধারণা দেওয়া গেল। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যোজনী। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমাদের 8-এর বইতে একটি চার্ট আছে, সেই চার্টটাই আমি এখানে তুলে ধরব। এই সংকেত সম্পর্কে বা বিভিন্ন যৌগ সম্পর্কে পূর্ণ ধারণা পেতে গেলে তোমাদের অবশ্যই এই যোজনী সম্পর্কে ধারণা থাকতে হবে। তো ধারণা থাকতে হবে। যোজনীর চার্টটা আমি একটু লেখার চেষ্টা করি। যোজনী যে আমাদের মৌলগুলো আছে, সেগুলো নন মেটাল আর মেটাল, অর্থাৎ অধাতু ও ধাতু, এই আকারে আছে। তো প্রথমে অধাতুগুলো লিখি। অধাতু মৌল। আচ্ছা, এখানে আমি 1, 2, 3, 4 এটা যোজনী সিরিয়াল দিলাম। এবার আমি মৌলগুলো লিখি। হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা আছে অধাতুর মৌল। আমি বলছি এটা ক্লাস 8-এর যে যোজনী চার্ট দিয়ে আছে সেই অনুসারে আমি করছি। এটা আরও অনেক বড়, কিন্তু ক্লাস 8-এর যে ক্যাটাগরি সেই হিসেবে যেটা দিয়ে আছে আমি সেটাই লিখছি। আচ্ছা, যোজনী 2-তে আছে অক্সিজেন, সালফার, কার্বন। 3-এ আছে নাইট্রোজেন, ফসফরাস। 4-এ আছে সালফার, কার্বন। আচ্ছা, তাহলে এখানে আমি একটু পড়ে দিই। এখানে H বলতে আমরা বুঝছি এটা হাইড্রোজেন, যার যোজনী 1। F বলতে ক্লোরিন, যার যোজনী 1, ক্লোরিন যোজনী 1, ব্রোমিন যোজনী 1, আয়োডিন যোজনী 1। আচ্ছা, যোজনী 2-তে আছে, এটা কিন্তু অধাতু মৌলর ক্ষেত্রে।
অক্সিজেন যোজনী 2, সালফার যোজনী 2, কার্বন যোজনী 2। যোজনী 3-এর ক্ষেত্রে আছে নাইট্রোজেন ফসফরাস। যোজনী 4-এর ক্ষেত্রে আছে সালফার কার্বন। এখানে দেখো সালফার কার্বনের ক্ষেত্রে একাধিক যোজনী আছে, এ ব্যাপারে একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। তো এটা চলে গেল অধাতু মৌলের ক্ষেত্রে। এবার ধাতু মৌলের ক্ষেত্রে একটু দেখি। সোডিয়াম, কপার, সোডিয়াম, কপার, পটাশিয়াম, আচ্ছা যোজনী 1-এ আছে সোডিয়াম, কপার বা কাপরাম, ক্যালিয়াম বা পটাশিয়াম, সিলভার আর গোল্ড। যোজনী 2-এর ক্ষেত্রে আছে ধাতব মৌল ক্ষেত্রে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক, স্টানাম আর লেড। আমি আবার বলছি, যোজনী 2-এর ক্ষেত্রে আছে ম্যাগনেসিয়াম, ভালো করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক, স্টানাম আর লেড। আচ্ছা যোজনী 3-এর ক্ষেত্রে আছে অ্যালুমিনিয়াম, আয়রন, lead, sorry, Au means gold। আর যোজনী 4-এর ক্ষেত্রে আছে স্টানাম ও lead। দেখো অধাতু মৌল, ধাতু মৌল, দেখো কিছু কিছু মৌল 2টা করে যোজনী আছে। যেরকম এখানে আছে যোজনী 2-তে আছে ধাতবের ক্ষেত্রে ফেরাস, আবার 3-এও ফেরাস আছে। সেক্ষেত্রে সর্বনিম্ন যে যোজনী থাকে সেটাকে আঁচ বলে। আঁচ মানে আমি বলছি ফেরাস, তাহলে শেষেরটা প্রথমটা হবে ফেরাস, শেষে আঁচ যুক্ত আছে। আর যেটা সর্বোচ্চ যোজনী সেইটা হবে ইক বা ফেরিক, ইক বা ফেরিক। তাহলে ইক শব্দটা থাকছে। সেভাবে আমি লেডের ক্ষেত্রে লিখতে পারি প্লাম্বাস, ইকের ক্ষেত্রে লিখতে পারি প্লাম্বিক। একইভাবে দেখো স্টানাসেরও 2টা যোজনী আছে। তাহলে স্টানাস, স্টানিক, স্টানাস, স্টানিক। সে এইভাবে আঁচ এবং ইক, সর্বনিম্নটাকে আঁচ এবং সর্বোচ্চকে ইক দ্বারা প্রকাশ করা হয় বোঝানোর জন্য। আচ্ছা এটা হচ্ছে অধাতু মৌল ও ধাতু মৌলের ক্লাস 8-এর বইয়ের যোজনী চার্ট। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যৌগমূলক। যৌগমূলক বা ইংরেজিতে পড়ে রেডিকেল। যৌগমূলকের তার আগে যোজনীর সংজ্ঞাটা একটু দিই তোমাদের। যখন কোনো মৌল হাইড্রোজেন পরমাণুর সাথে যতটা সংযুক্ত হতে চাই বা হাইড্রোজেন পরমাণু থেকে যতটা অপসারণ হতে চাই তাকে যোজনী বলে।
তাহলে হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হওয়া বা হাইড্রোজেন পরমাণু থেকে অপসারণ হওয়া সেটা হচ্ছে যোজনী। আর যৌগমূলক বা রেডিক্যাল হচ্ছে যখন যখন একটি পরমাণু একগুচ্ছ পরমাণু একটি পরমাণুর ন্যায় আচরণ করে, যখন একগুচ্ছ পরমাণু একটি পরমাণুর ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বা রেডিক্যাল বলে। এটাও যৌগমূলক বা রেডিক্যালও কিছুটা যোজনী আকারে থাকে। আচ্ছা, সেটা কেমন আমি একটু লিখি। NH4 পজিটিভ, এটাকে বলে অ্যামোনিয়াম। নাইট্রাইট NO3 নাইট্রেট, হাইড্রোজেন কার্বনেট। দেখো আমি আবার বলছি, অ্যামোনিয়াম, নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট, হাইড্রোজেন কার্বনেট। এটা যোজনী 1-এ আছে। যোজনী 2-এ আছে কার্বনেট, সালফাইড, সালফেট, সালফাইড, সালফেট। আচ্ছা, যোজনী 3-এর ক্ষেত্রে একটি যৌগমূলকের কথা লেখা আছে ক্লাস 8-এর বইয়ে, ফসফেট, একটাও নেগেটিভ। এই যৌগমূলক দুই ধরনের, একটা ধনাত্মক যৌগমূলক, একটা ঋণাত্মক যৌগমূলক। তাহলে ধনাত্মক যৌগমূলক মোটামুটি অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। আমি আবার বলছি, ধনাত্মক যৌগমূলক অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, এটা ধনাত্মক যৌগমূলক। আর বাদ বাকি যেগুলো এখানে আছে সবই ঋণাত্মক যৌগমূলক। এই যৌগমূলককে কিভাবে আলাদা যৌগ তৈরি করা যায় সেটা একটু দেখাবো আমি, এবং সংকেত কিভাবে যোজনী থেকে সংকেত তৈরি করা যায় সেটাও একটু দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি এখানে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি হয়। তাহলে পানির সংকেত মূলত আমরা জানি H2O। সেটা কিভাবে হয় একটু দেখি। HO, এইটা আমার দুটো মৌল। এখন H-এর যোজনী কত? 1, সেটা উপরে লিখলাম। অক্সিজেনের যোজনী কত? 2, লিখলাম। এখন একটা যদি কুরাস করে দিই আমি, অর্থাৎ এই 2 চলে আসবে হাইড্রোজেনের কাছে, এই 1 চলে যাবে অক্সিজেনের কাছে, তাহলে কি হয় দেখি। হাইড্রোজেন 2, অক্সিজেন 1। আচ্ছা, কোনো কিছু নেই মানে তো 1 আছে, তাহলে কি 1কে কি দেওয়া লাগে? 1 দেওয়া লাগে না। সেক্ষেত্রে এইটা একইভাবে আমি নাইট্রোজেন ও হাইড্রোজেন দিয়ে একটি যৌগ গঠন করি। নাইট্রোজেন কত যোজনী? 3। হাইড্রোজেনের কত? 1। সেটা যদি ক্রস করি, এই 3 চলে যাবে হাইড্রোজেনের ঘাড়ে আর 1 চলে আসবে নাইট্রোজেনের ঘাড়ে, তাহলে কি হচ্ছে? NH3। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এইভাবে যৌগগুলো গঠন হয়। এটা একটু মনোযোগ সহকারে দেখলে বা তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে খুবই সহজ মনে হবে। আচ্ছা, আবার আমরা দেখি কার্বন অক্সিজেনের ক্ষেত্রে কি হয়। কার্বন অক্সিজেন, কার্বনের 2টা যোজনী আছে, আমরা 2টাই করে দেখাবো। প্রথমে কার্বনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, সেটা ক্রস করি,
এই 2 চলে আসবে এখানে, এই 2 এখানে, তাহলে কি হচ্ছে C2O2। এটা যদি আমরা সরল আকারে দেখাই তাহলে উভয়কে 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে থাকছে CO, কার্বন মনোঅক্সাইড। আবার কার্বনের যোজনী যখন 4 তখন কোন যৌগ গঠন হয় অক্সিজেনের সাথে সেটা দেখা একটু। কার্বন 4 অক্সিজেন 2, তাহলে ক্রস করি, দেখো C2O4। আসলে এরকম কোনো যৌগ কিন্তু দেখা যায় না। এটাও যদি সরল সমীকরণে প্রকাশ করি 2 দ্বারা ভাগ করে, তাহলে দেখো 2 কেটে গেল আর 4-এর 2 দিয়ে ভাগ দিলে 2 থাকে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে মোটামুটি যৌগ গঠন প্রক্রিয়া। এখন যৌগ মূলকের সাথে আমরা একটু যৌগ গঠন দেখাবো। সেটা হচ্ছে প্রথমে এখানে অ্যামোনিয়াম, পজিটিভ মূল। অ্যামোনিয়ামের সাথে যদি যোজনী কত, অ্যামোনিয়াম 1, ক্লোরিন কত 1, ক্লোরিন 1, তাহলে এটা যদি ক্রস করি তাহলে এই 1 এখানে, এই 1 এখানে, 1 দেওয়া লাগে না, তার মানে একটাই বসে যাবে। তাহলে যে নতুন যৌগটা উৎপন্ন হলো এর নাম অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, সোডিয়ামের সাথে যদি সালফেটের একটা যৌগ আমরা নতুন যৌগ উৎপন্ন করি তাহলে কীভাবে যৌগটা উৎপন্ন হয় একটু দেখাই। সোডিয়াম 1, সালফেট 2, এটা সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট তৈরি হয়ে গেল। একইভাবে যৌগমূলককে ব্যবহার করে অন্য মৌলের সাথে নতুন যৌগ তৈরি করা যায়। এইভাবে তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, দেখবে যে খুবই সহজ মনে হচ্ছে। এইটা তোমাদের এই যোজনীগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে দেখবে এই যৌগগুলো গঠন এবং সংকেত এগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে, আর অতটা কঠিন মনে তোমাদের হবে না। আচ্ছা, আমরা আর একটা দেখাই। Ag1 নাইট্রেট 1, যেহেতু নাইট্রেটের 1, A01, তাহলে নতুন যৌগ হচ্ছে সিলফার নাইট্রেট। এই 1 চলে আসলো এখানে, এই 1 চলে গেল এর কাছে। এখন আমরা যদি ক্যালসিয়ামের সাথে নাইট্রেটের একটা যৌগ গঠন করি তাহলে দেখো ক্যালসিয়াম আছে 2 আর নাইট্রেট আছে 1, তাহলে এই 2 চলে যাবে নাইট্রেটের কাছে, এই 1 চলে আসবে ক্যালসিয়ামের কাছে। তাহলে নতুন যৌগ কি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। যেহেতু এই 2 নাইট্রেট যৌগর সমস্ত আকারে আছে, জন্য ব্র্যাকেট দিয়ে আমি 2 দিয়েছি। এটাই, এই 2টা নাইট্রোজেনের ভিতরেও আছে, অক্সিজেনের ভিতরেও আছে। তো মোটামুটি এই আমাদের প্রতীক, সংকেত, যোজনী, যৌগমূলক সম্পর্কে আলোচনা করা হলো। আমাদের আর একটা বিষয় আছে, সেটা তোমাদের আমি দেখাবো যে যখন কোনো মৌলকে তার প্রতীক ও রাসায়নিক বন্ধন দেখিয়ে সংকেত তৈরি করা হয় তাকে গাঠনিক সংকেত বলে। অর্থাৎ যখন কোনো যৌগকে তাদের প্রতীক এবং রাসায়নিক বন্ধন দেখিয়ে সংকেত তৈরি করা হয় তাকে গাঠনিক সংকেত বলে। এখন সেটা এই গাঠনিক সংকেতের সাথেও কিন্তু যোজনীর গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেটা কেমন? দেখো, আমি লিখলাম পানি H2, এটা আমি গাঠনিক আকারে প্রকাশ করব।
দেখো যার যোজনী যত তার হাত সেই কয়টা, একটু সহজভাবে বাংলায় বললাম। তাহলে অক্সিজেনেরটা লিখলাম আমি, অক্সিজেনের যোজনী 2, এ দেখো সিরিয়ালে 2, তাহলে 2 পাশে 2 হাত দিলাম। আচ্ছা এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, H2 2টা, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। তাহলে কিন্তু আমাদের সমস্ত শর্ত পূর্ণ হয়েছে। অক্সিজেন 2টো হাইড্রোজেন, সংকেতে আছে 2টো হাইড্রোজেন একটা অক্সিজেন, ঠিক আছে। একইভাবে আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে লিখতে পারি NH3। আচ্ছা NH3-এর ক্ষেত্রে কি আছে? নাইট্রোজেন, নাইট্রোজেনের জন্য 3, নাইট্রোজেনের হাত 3টা, 1 2 3। হাইড্রোজেন আছে কয়টা? 3টা, 3 হাতে 3টে হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনের একটা হাত, কারণ হাইড্রোজেনের যোজনী 1, তাহলে হাইড্রোজেনের সব শর্ত পূরণ হয়ে গেছে। একইভাবে আমি মিথেনের ক্ষেত্রে লিখতে পারি। দেখো পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের যোজনী 4, তার মানে এখানে কার্বনের 4টে হাত আছে, আর হাইড্রোজেন আছে কয়টা? 4টে। তাহলে 4 হাতে 4টে হাইড্রোজেন যদি লেগে যায় তাহলে মিথেনের গাঠনিক সংকেত তৈরি হয়ে যাচ্ছে, মিথেনের গাঠনিক সংকেত তৈরি হয়ে যাচ্ছে। এটা মূলত গাঠনিক সংকেত, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবা। মূলত এটাও যোজনীর সাথে সম্পর্কিত। তো আমি একটু মুছে দিই এখন। এবার আমাদের বিষয় রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ রাসায়নিক বিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় 2টা অংশ থাকে। আমি একটু দেখাই, সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, 2টা অংশ থাকে। একটা অংশকে বিক্রিয়ক বলে। বিক্রিয়ক মানে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এখানে বিক্রিয়ক সালফার আর অক্সিজেন, আর আরেকটা অংশ হচ্ছে বিক্রিয়ার ফলে উৎপন্ন দ্রব্য বা উৎপাদ, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই 2টো অংশ মূলত পক্ষে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুর সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধুমাত্র পরমাণুর পুনর্বিন্যাস ঘটে, শুধুমাত্র পরমাণুর পুনর্বিন্যাস ঘটে। দেখো এই নতুন যৌগ আবার পূর্বাবস্থায় ফিরে আসা যায়, আবার যেটা উৎপন্ন হয় সেটা নতুন যৌগ উৎপন্ন হয়। এটা হচ্ছে রাসায়নিক সমীকরণের একটা বিশেষ দিক। তো রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে কোনো নতুন পরমাণু যেহেতু সৃষ্টি হয় না বা কোনো পরমাণু ধ্বংসও করা যায় না, সেক্ষেত্রে একটি আমি সমাজের সংকেত দেখাই। দেখো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন 2টা, এখানেও 2টা আছে, সালফেট একটা, এখানেও সালফেট আছে, জিঙ্ক একটা, এখানেও জিঙ্ক একটা। এইটা হচ্ছে তোমাদের রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে আমাদের সমতা রক্ষা করার একটা বিশেষ ব্যাপার আছে। তো রাসায়নিক সমীকরণের সংজ্ঞাটা আগে দিই। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক দ্রব্য ও উৎপন্ন দ্রব্যকে কতগুলো প্রতীক, সংকেত এবং চিহ্ন, যেমন তীর চিহ্ন ও প্লাস চিহ্ন ইত্যাদি আকারে সংক্ষিপ্ত প্রকাশকে রাসায়নিক সমীকরণ বলে, রাসায়নিক সমীকরণ বলে। তো আমরা আজকে যে কয়টা টপিকস পড়লাম, তোমরা এইগুলো বাড়িতে ভালো করে পড়বে। সেটা হচ্ছে প্রতীক, সংকেত, যোজনী, যৌগমূলক এবং রাসায়নিক সমীকরণ। তোমরা এগুলো ভালো করে পড়বে এবং আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবে। তোমরা আমার জন্য দোয়া করবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশ আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।